দর্শক, আওয়ামী লীগের নেতাকর্মীরা এই মুহূর্তে সম্ভবত অতি উৎসাহী হয়ে পড়েছেন। আর নির্বাচনের পরের দিনই পঞ্চগড়ে আওয়ামী লীগের পঞ্চগড় সদর উপজেলার বিএনপির এক নেতাকে দেখেছি আওয়ামী লীগের অফিস খুলে দিতে। আওয়ামী লীগের অফিস তিনি যখন খুলে দিয়েছেন, সেখান থেকে শুরু করে সারা দেশে অন্তত 70-80টা আওয়ামী লীগ অফিস খোলা, পতাকা ওড়ানো, বঙ্গবন্ধুর ছবি টাঙানো ব্যাপারগুলো ঘটেছে। কিছু ঝটিকা মিছিলও হয়েছে। অতি উৎসাহী অনেকে অনেক কিছু করেছেন, কিন্তু এখন পর্যন্ত তাদের ওপরে যে নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা সেটা কিন্তু উঠে যায়নি। তখন আমরা দেখেছি যে রাজধানী ঢাকার ধানমন্ডি, যেটা আওয়ামী লীগের অন্যতম ঘাঁটি হিসেবে ভাবা হয়, সেই ধানমন্ডিতে ঝটিকা মিছিল করেছেন, হয়তো অতি উৎসাহী হয়েই করেছেন। ঢাকাতে একাধিক ঝটিকা মিছিল আমরা দেখেছি, কিন্তু মহিলারা ঝটিকা মিছিল করেছেন এবং সেখানে আগের সরকারের ধারাবাহিকতা অবলম্বন করে তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে। সুতরাং আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনই যে ভেবে বসেছেন যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের সমস্ত কিছুই এই সরকার, নতুন সরকার মেনে নেবে, কোনো অ্যাকশন নেবে না, সেরকম ব্যাপার কিন্তু মাঝে মাঝে আমরা দেখছি না। চলুন একটু ধানমন্ডিতে আজকে কি ঘটলো, মহিলাদের কেন গ্রেপ্তার করা হলো, সেখানে কাদের গ্রেপ্তার করা হলো, কেন গ্রেপ্তার করা হলো, এই গ্রেপ্তারের মাধ্যমে কি মেসেজ দিল সরকার আওয়ামী লীগের দিকে, একটু বুঝে দেখি এই ভিডিওতে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগের ঝটিকা মিছিল, এবার ধানমন্ডিতে একটি ঝটিকা মিছিল থেকে মহিলা আওয়ামী লীগের অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। খবরটি নিশ্চিত করছে নাগরিক টিভির এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে, ধানমন্ডিতে ঝটিকা মিছিল, মহিলা আওয়ামী লীগের 7 নেতাকর্মী গ্রেপ্তার। রাজধানী ধানমন্ডিতে ঝটিকা মিছিলের সময় মহিলা আওয়ামী লীগের 7 নেত্রী ও তাদের বহনকারী মাইক্রোবাস চালককে গ্রেপ্তার করেছে। তারা মাইক্রোবাসে এসেছিলেন। শুক্রবার ভোর 6:15টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মুস্তফা তরিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোরবেলা ধানমন্ডি 2 নম্বর সড়কের স্টার কাবাব রেস্তোরাঁর সামনে থেকে 20-25 জন নারী একটি মিছিল বের করে। মুজিব প্রেমিক বাংলার নারীরা লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। 3 নম্বর সড়কের দিকে যায়। 3 নম্বর সড়ক, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়, যেটা ওই জুলাই অভ্যুত্থানের পরে একেবারে ভেঙে আগুন দিয়ে শেষ করে দেয়া হয়েছে। এ সময় ধানমন্ডি মডেল থানার পুলিশের টহল দল ঘটনাস্থলে যায়। তারা মহিলা আওয়ামী লীগের 7 নেতাকর্মীকে গ্রেপ্তার করে, অন্যরা পালিয়ে যান। মিছিলে অংশ নেওয়া মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের আনার কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ঘটনাস্থল থেকে জব্দ করা হয়। পুলিশ বলেছে, এই ঘটনায় মাইক্রোবাসের চালককেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মুস্তফা তরিকুজ্জামান বলেছেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। রাজধানীতে আরো কিছু ঝটিকা মিছিলের ঘটনা আমরা দেখেছি। রাজধানীর বাইরে, ঢাকার বাইরেও বেশ কয়েক জায়গায় ঝটিকা মিছিলের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়েছে আওয়ামী অ্যাক্টিভিস্টদের দ্বারা, সেই খবরও আমরা দেখেছি। কিন্তু ধানমন্ডিতে যে বার্তাটা দেয়া হলো, ধানমন্ডির 2-1 সড়কে, 2-A সড়ক থেকে মিছিল, সেখান থেকে 3 নম্বর সড়কে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে যাওয়ার চেষ্টা, সেই যে ব্যাপারগুলো, এবং সেখান থেকে 7 জনকে গ্রেপ্তার করা, এই ব্যাপারগুলো আমরা দেখলাম। এখানে থেকে আমরা কি বার্তা পাচ্ছি? আওয়ামী লীগ এরই মাঝে নতুন সরকার আসার পরে যে অতি উৎসাহ দেখাচ্ছে, সেই অতি উৎসাহ দেখানোর কি বাস্তবতা আদৌ তৈরি হয়েছে? 12ই মার্চ সংসদ বসছে। 12ই মার্চ সংসদ বসলে 11-12 তারিখের মধ্যে, অর্থাৎ এপ্রিলের 11 তারিখের মধ্যেই সংসদের 30 দিন পার হয়ে যাবে। সংসদের 30 দিনের মধ্যেই প্রফেসর ইউনূস সরকারের নেওয়া সকল সিদ্ধান্তের বৈধতা দিতে হবে নতুন সরকারকে। ধারণা করা হচ্ছে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা, ছাত্রলীগের উপরে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞার আদেশ সংসদে পাশ হবে না, অটোমেটিকলি সেগুলো তাহলে বাতিল হয়ে যাবে। এরপরে আওয়ামী লীগ হয়তো কার্যক্রম চালাতে পারবে, কিন্তু তার আগেই যে শোডাউনের ব্যাপারগুলো, এবং শোনা যাচ্ছে আওয়ামী লীগ 26শে মার্চকে কেন্দ্র করে, 7ই মার্চকে কেন্দ্র করে, 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনকে কেন্দ্র করে রাজধানীতে ব্যাপক কিছু করার পরিকল্পনা করছে। সেই পরিকল্পনাগুলোর ক্ষেত্রেও তাহলে এরকম পুলিশি অ্যাকশন দেখা যাবে। এই বার্তাই কি ধানমন্ডি জোন থেকে দেয়া হলো আওয়ামী লীগকে? আমার মনে হয় যে
এই বার্তাই দেওয়া হলো, এবং যতটা সহজ ভাবছে তারা যে নতুন সরকার এসেছে তারা আবার ফিরবে, তারা খুব দ্রুত ফিরবে তো অবশ্যই, কিন্তু খুব দ্রুত ফিরবে, খুব দ্রুত কার্যক্রম শুরু করবে, এই যে ব্যাপারগুলো তাদের ভাবনায় কাজ করছে সেটা বোধহয় বাস্তবায়িত হতে একটু সময়ই লাগবে। এই গ্রেপ্তারটা, বিশেষ করে মহিলাদের গ্রেপ্তারটা, সেই ইঙ্গিতই দিচ্ছে। দর্শক, আপনার কাছে কি মনে হয়, নতুন সরকারের কাছ থেকে আওয়ামী লীগ যে প্রত্যাশা করছে সেই প্রত্যাশা কি বাস্তবায়ন হবে আদৌ, নাকি প্রত্যাশার জায়গায় থাকবে, ব্যাপারটা আগের মতোই চলতে থাকবে? জুলাই সন্ত্রাসের মাধ্যমে গঠিত অবৈধ ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে প্রথম দুর্নীতির অভিযোগ এনেছিলেন সাবেক সচিব এবং বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। এবিএম আব্দুস সাত্তার এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের দপ্তরে প্রিন্সিপাল সেক্রেটারি। সেই সময় ইউনূসের ক্ষমতাসীন সরকার থাকায় তিনি কিছু করতে পারেননি, কিন্তু এখন তো তিনি প্রিন্সিপাল সেক্রেটারি, প্রধানমন্ত্রীর পরেই রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর কর্মকর্তা। এখন কি তিনি ইউনূস সহ তার উপদেষ্টাদের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন? কারণ খবর যা প্রকাশিত হচ্ছে তাতে তো মনে হচ্ছে ইউনূস সরকারের উপদেষ্টা না বলে তাদেরকে ইউনূস গং আর যা করেছে তাকে দুর্নীতি না বলে ডাকাতি বলাই শ্রেয় হবে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দুর্নীতির যত নজির আমরা দেখেছি, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের লুটপাটের মাত্রা কেবল রেকর্ড ছাড়িয়ে গেছে তা নয়, এটা একটা ডাকাতি হয়েছে সারা বাংলাদেশে। দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে এই উপদেষ্টাদের বিরুদ্ধে শত শত অভিযোগ জমা পড়ার ঘটনা প্রমাণ করছে যে এটি কোনো সাধারণ দুর্নীতি নয়, বরং সুপরিকল্পিতভাবে রাষ্ট্রীয়ভাবে ডাকাতি করা হয়েছে বাংলাদেশকে। মাত্র 18 মাসের শাসনামলে তারা যেভাবে দেশের সম্পদ লুট করেছে তা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির সূচকে বাংলাদেশ আরো এক ধাপ নিচে নামা এই সরকারের চরিত্রের প্রকৃত পরিচয় দিচ্ছে। মাত্র 18 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে উঠে আসা অভিযোগগুলো বিশ্লেষণ করলে দেখা যায় তিনি নিজেই ক্ষমতায় আসার পরপরই নিজের ব্যবসায়িক স্বার্থ হাসিলে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার শুরু করেছেন। গ্রামীণ ব্যাংক ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলোর জন্য নির্বাহী আদেশে সুবিধা প্রদান, বিনা যাচাইয়ে ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স প্রদান এবং ম্যান পাওয়ার এক্সপোর্ট ব্যবসায় অবৈধ সুবিধা নেওয়ার মাধ্যমে তিনি রাষ্ট্রীয় কোষাগারকে ব্যক্তিগত সম্পদ বৃদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। তার নিজের নামে ট্রাস্ট গঠন করে গ্রামীণ কল্যাণ এবং গ্রামীণ টেলিকমের অর্থ আত্মসাতের অভিযোগ দেখায় যে কিভাবে তিনি আয়কর ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা হাতিয়েছেন। ইউনূসের বিদেশ সফরের নামে রাষ্ট্রীয় কোষাগার লুটের ঘটনা অত্যন্ত জঘন্য। মাত্র 14 মাসে 14টি বিদেশ সফর, যার অধিকাংশই ছিল সম্পূর্ণ ব্যক্তিগত প্রয়োজনে। লন্ডনের ডরচেস্টার হোটেলে প্রতি রাতে 10 লাখ টাকার ভাড়ার প্রেসিডেন্সিয়াল সুইটে থাকা 40 জনের বিরাট দলবল নিয়ে 5 দিনের জাঁকজমকপূর্ণ অবস্থান, এসব সবই ছিল আসলে তারেক রহমানের সাথে গোপনে রাজনৈতিক লেনদেনের বৈঠক। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে বৈঠক বা পাচারকৃত অর্থ ফেরতের মিথ্যা অজুহাত দিয়ে তিনি দেশের মানুষকে প্রতারণা করেছেন এবং কোটি কোটি টাকা অপব্যয় করেছেন। তার মেয়েকে সরকারি খরচে বিদেশ সফরে নিয়ে যাওয়ার ঘটনা প্রমাণ করে যে তিনি রাষ্ট্রীয় কোষাগারকে নিজের পারিবারিক সম্পদ মনে করতেন। আসিফ নজরুলের কথা তো বলেইছি এর আগের ভিডিওতে। তার বিরুদ্ধে উঠে আসা অভিযোগগুলো দেখায় যে কিভাবে বিচার বিভাগকে বাণিজ্যিক পণ্যে পরিণত করেছিলেন তিনি। জামিন বাণিজ্য, মামলা বাণিজ্য এবং বিচারক পদায়নে ব্যাপক দুর্নীতির মাধ্যমে তিনি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। গান বাংলা টেলিভিশনের তাপসের জামিন থেকে শুরু করে বিভিন্ন শিল্প গ্রুপের সিইওদের বিচারিক সুবিধা প্রদানে তার ভূমিকা ছিল অত্যন্ত জঘন্য। ঢাকা এবং আশেপাশের এলাকায় বিচারক বদলিতে 50 লাখ থেকে 2 কোটি টাকা পর্যন্ত আদায় করা হয়েছে এবং সাব রেজিস্ট্রার পদায়নে কোটি 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 টাকার বাণিজ্য বা দুর্নীতি তার বিচারিক ক্ষমতার নির্লজ্জ অপব্যবহারের প্রমাণ। আমেরিকায় বাড়ি কেনা এবং সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খোলার ঘটনা প্রমাণ করছে যে তিনি কিভাবে পরিকল্পিতভাবে অর্থ পাচারের নেটওয়ার্ক তৈরি করেছিলেন। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে প্রায় 1000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ এবং 11,000 কোটি টাকা বিদেশে পাচারের তথ্য এই সরকারের লুটপাটের ভয়াবহতা তুলে ধরে। দুবাই, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া এবং সুইজারল্যান্ডে তার বিনিয়োগের যে চিত্র পাওয়া যায় তা প্রমাণ করে যে এটি ছিল একটি আন্তর্জাতিক মানি লন্ডারিং নেটওয়ার্ক। তার বাবা বিল্লাল হোসেনের ঠিকাদারি সিন্ডিকেট এবং এপিএস মোয়াজ্জেম হোসেনের নিয়োগ বদলি বাণিজ্য দেখায় কিভাবে পারিবারিক নেটওয়ার্কের মাধ্যমে সিস্টেমেটিক দুর্নীতি পরিচালনা করা হয়েছে।
শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রকল্পে 1200 কোটি টাকার ব্যয় বৃদ্ধি করার মতো ঘটনা প্রমাণ করছে যে তারা কিভাবে উন্নয়ন প্রকল্পকে লুটপাটের উৎসে পরিণত করেছিল। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মানে ডিগনিটি তিনি বজায় রেখেছিলেন উপদেষ্টা হওয়ার আগ পর্যন্ত, কিন্তু উপদেষ্টা হওয়ার পরে কি করেছেন, তার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ এবং অন্যের সম্পত্তি জোর করে দখলের অভিযোগ উঠেছে। কিভাবে পরিবেশ সংরক্ষণের দায়িত্ব থেকেই তার পরিবেশ ধ্বংস করে ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি হয়েছে তা একটু জাস্ট চোখ খোলা রাখলেই বোঝা যায়। জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খানের বিরুদ্ধে সামিট গ্রুপের কাছ থেকে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ এবং বেসরকারি বিদ্যুৎ কোম্পানিগুলোর সাথে অবৈধ লেনদেন, দেশের জ্বালানি খাতে কিভাবে দুর্নীতির জাল বিস্তার করা হয়েছে তার প্রমাণ। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিরুদ্ধে টেন্ডার জালিয়াতি এবং হাসপাতালের কেনাকাটায় অনিয়মের অভিযোগ দেখায় যে স্বাস্থ্য সেবার নামে কিভাবে জনগণের অর্থ লুট করা হয়েছে। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার বিরুদ্ধে টিভি চ্যানেলের লাইসেন্স প্রদানে ঘুষ গ্রহণের অভিযোগ প্রমাণ করছে যে কিভাবে গণমাধ্যমের নিয়ন্ত্রণ এবং তথ্য প্রবাহ নিয়ন্ত্রণের ক্ষমতাকে ব্যক্তিগত আয়ের উৎসে পরিণত করেছেন। প্রতিটি মন্ত্রণালয় এবং বিভাগ সুপরিকল্পিতভাবে দুর্নীতির নেটওয়ার্ক বিস্তার করে এই সরকার রাষ্ট্রীয় কাঠামোকে ব্যক্তিগত সম্পদ বৃদ্ধির যন্ত্রে পরিণত করেছিল। নাহিদ ইসলাম বিটিসিএল এর 5G প্রকল্পে 65 কোটি টাকার বাজেট 326 কোটিতে উন্নীত করার চেষ্টা করেছিলেন কিনা সেটা প্রমাণিত নয়, কিন্তু ডক্টর ইউনূসের ব্যক্তিগত সহকারী হিসাবে যিনি কাজ করেছেন সেই তাইয়াবের নামে এসব অভিযোগ তো প্রমাণিত হয়েছে। হুয়াওয়েকে অবৈধ 100 কোটি টাকা পরিশোধের চাপ সৃষ্টি করা এবং ফ্যাক্টরি টেস্ট ছাড়াই চীন থেকে যন্ত্রপাতি আমদানির মতো ঘটনা প্রমাণ করে যে কত বড় দুর্নীতি করে গেছে এই ফায়াজ তাইয়াব। দুদকে জমা পড়া অভিযোগগুলোর বিশ্লেষণ করলে দেখা যায় যে এই দুর্নীতির মাত্রা এতই বিস্তৃত এবং গভীর যে একে সাধারণ দুর্নীতি বলা যাবে না। এটি ছিল পরিকল্পিত রাষ্ট্রীয় ডাকাতি। প্রতিটি উপদেষ্টা তাদের নিজ নিজ ক্ষেত্রে দুর্নীতির সিন্ডিকেট গড়ে তুলেছিল এবং রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদ হিসেবে লুট করেছিল। 18 মাসে 14 লক্ষ কোটি টাকা পাচারের যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে তা দেশের মোট জিডিপির একটি উল্লেখযোগ্য অংশ। এই বিপুল পরিমাণ অর্থ যদি দেশেই থাকতো তাহলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আসলে ভিন্ন হতো। এবিএম আব্দুস সাত্তার যিনি এখন প্রিন্সিপাল সেক্রেটারি, তখন ইউনূস সরকারের আমলে প্রথম এই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। তখন তিনি বলেছিলেন অন্তত 8 জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ তার কাছে আছে। তিনি তখন প্রশ্ন তুলেছিলেন যে উপদেষ্টাদের পিএস এর অ্যাকাউন্টে 200 কোটি টাকা পাওয়ার পরও কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না। এখন যখন তিনি তারেক রহমানের প্রিন্সিপাল সেক্রেটারি, তখন প্রশ্ন উঠছে তিনি এই দুর্নীতির বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও ফেসবুক লাইভে এই দুর্নীতির বিষয়ে কথা বলেছিলেন এবং দাবি করেছিলেন যে দুর্নীতির তথ্য প্রকাশ পাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্টরা আগে ভাগেই দেশ ছাড়ছে। দুর্নীতির এই ভয়াবহ চিত্র প্রমাণ করে যে ইউনূস সরকার আসলে একটি দুর্নীতিবাজ কর্পোরেট গ্যাং ছিল, যারা তথাকথিত জুলাই বিপ্লবের নামে ক্ষমতায় এসে দেশকে লুট করেছে। তাদের প্রতিটি পদক্ষেপ ছিল নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য। দুর্নীতি দমন এবং সুশাসন প্রতিষ্ঠান নামে তারা যে বিপ্লবী সরকারের ভাবমূর্তি তৈরি করেছিল সেটি ছিল ভণ্ডামি, সম্পূর্ণ ভণ্ডামি। বাস্তবে তারা ছিল একদল সুযোগ সন্ধানী লুটেরা যারা দেশের সংকটকে নিজেদের সম্পদ বৃদ্ধির সুযোগ হিসেবে ব্যবহার করেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতিখারুজ্জামানের মন্তব্য যে কেউ আইনের ঊর্ধ্বে নয় এবং অভিযোগের সত্যতা পেলে দৃষ্টান্তমূলক জবাবদিহিতার আওতায় আনতে হবে, এই বক্তব্য এখন বাস্তবায়নের সময়। প্রিন্সিপাল সেক্রেটারি সাহেব যিনি এখন সর্বময় ক্ষমতার অধিকারী এবিএম আব্দুস সাত্তার, আপনি কি এখন এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন নাকি ছেড়ে দেবেন? তাহলে তো সবাইকে ছাড়তে হবে। আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিলেন তাদেরও ছাড়তে হবে। তাহলে ছেড়ে দিন সবাইকে, কারণ আপনারাও তো করবেন, মনে হচ্ছে আপনারাও তো দুর্নীতি করবেন এবং যাতে আপনাদেরও সামনে ছেড়ে দেওয়া হয় সেই ব্যবস্থা, পথ পরিষ্কার করে যাবেন, তাই না? ভালো থাকবেন সবাই।